এই মুহূর্তে পাখির চোখ 26-এর ভোট। তৃণমূলে বড় সড় রদবদল। বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতির পদ। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25 মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনে বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমে জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য। বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26-এর ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26-এর নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত, এখানে দলের বাইরে তো আমরা নই। সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সে কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সব থেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা, দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল। দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক। আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে। এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% 4 সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 10,000 কোটিরও বেশি। আগামী অগাস্টে শীর্ষ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে। 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট।
সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএম। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল বলেন, ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, 50% বকেয়া ডিএ মানে 20,000 কোটি টাকা। এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক। এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো, তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাহলে তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। হুজুর আমাদের টাকা নেই টাকা নেই টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 34%, যা 40,000 কোটি টাকার বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি, আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 55%। কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক 37%। এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই, কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে। নিউজ 18 বাংলা। বাংলার মৎস্যজীবীদের জন্য এবার সুখবর। কেন বলছি? কারণ মৎস্যজীবীদের ট্রলারে এবার বসছে ট্রান্সপন্ডার। আপনাদের সেই ট্রান্সপন্ডারের ছবিটা দেখাচ্ছি। ট্রান্সপন্ডার মৎস্যজীবীদের নিরাপত্তা সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি। মৎস্যজীবীদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই এই অত্যাধুনিক প্রযুক্তির এই সিস্টেম এবার বসানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। এই যে ট্রান্সপন্ডার বসানো হচ্ছে, এই ট্রান্সপন্ডার কিভাবে কাজ করবে? কতটা নিরাপত্তা সুরক্ষার কথা পাঠাবে আগাম এই ট্রান্সপন্ডার? একেবারে যে মৎস্যজীবীদের জন্য বিশেষ করে সুখবর, যেখানে ট্রান্সপন্ডার লাগানো হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারে। বিশেষ করে এই ট্রান্সপন্ডারের কি কাজ বা কি উপকার রয়েছে, বিশেষ করে যারা মৎস্যজীবীরা কি উপায় বা কি উপভোগ করবেন এটা নিয়ে। তো সাধারণত মৎস্যজীবীদের ট্রলারে তুমি জানো যে নিয়ন্ত্রণ রেখা, যেখানে আন্তর্জাতিক জল সীমানা পেরিয়ে তারা চলে যায় বেসীমায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রতিবেশী দেশে চলে যায়। এছাড়াও যে সমস্ত ট্রলাররা বিভিন্ন সিগন্যাল, আবহাওয়ার সিগন্যাল, এছাড়াও বাতাস, যে সমস্ত সমুদ্রে মৎস্য থাকবে, মাছ থাকবে বিভিন্ন জায়গায়, মাছের পরিমাণ কোথায় থাকবে সেটাও এই বিষয়ে জানা যাবে। তবে এই আন্তর্জাতিক জল সীমানা পেরিয়ে প্রতিবেশী যে শ্রীলঙ্কা, বাংলাদেশ যারা চলে যায়, এই সিগন্যাল তারা আগাম পেয়ে যাবে। এটা কিন্তু এই সিগন্যাল ট্রলারে থাকবে এবং তার প্রতি মৎস্যজীবীদের মোবাইলেও তার অ্যাপসের মাধ্যমে ইনস্টল করা থাকবে। সেই অ্যাপসের মাধ্যমে তারা সিগন্যাল মৎস্যজীবীরা বা ট্রলার সেই জায়গায় সঠিক যেখানে পরিমাণে মাছ রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বার্তা পৌঁছে দেবে। অন্যদিকে মেডিকেল এমার্জেন্সি কোস্টাল গার্ড, মৎস্য দপ্তরের সাথে আপৎকালীন পরিস্থিতি যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার। বেশ, ধন্যবাদ। এই ট্রান্সপন্ডার যে যন্ত্রটা বসছে, এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে। এই মেশিনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ঝন্ডা যখন আসবে, তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে, বেশি কম, এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন।
হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি। মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো, এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই।